আসসালামু আলাইকুম। লর্ড পেস্কেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা প্রথম ভিডিওতে নিকোলাস মাদুরোকে নিয়ে আলোচনা করেছিলাম। তারই কন্টিনিউটি হিসেবে আজকেও নিকোলাস মাদুরোর শাসনকাল নিয়ে আলোচনা করব। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশ তখন ভারী, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়। হিউগো সাভেজ আর নেই। মানুষের চোখে ভয়, আতঙ্ক এবং অনিশ্চয়তা। 2013 সালের সেই দিনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নিকোলাস মাদুরো। তিনি জানতেন এটি শুধু ক্ষমতার চেয়ার নয়, প্রলয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি দায়িত্ব। নিকোলাস মাদুরো জনতার মঞ্চে এলেন কিংবদন্তির ছায়া হিসেবে। তিনি বললেন, সাভেজ শুধু একজন রাজনীতিবিদ নয়, একজন সাধারণ মানুষ নয়, তিনি একটি পথ, আর তার দেখানো পথেই আমি চলব। ভেনেজুয়েলা আগের রাজনীতিতেই থাকবে, সার্বভৌমত্ব, সমাজতন্ত্র এবং বিদেশি প্রভাবের বিরুদ্ধে। তিনি আরও বললেন, আমি সাভেজ নই, কিন্তু সাভেজের রেখে দেওয়া দায়িত্ব বহন করতেই আজ আপনাদের সামনে এসেছি, শোক ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আশ্বাস দিলেন, গরিবদের ভর্তুকি দেওয়া হবে, রাষ্ট্রের তেলের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতেই থাকবে, সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে। একদিকে মানুষের মনে ভয়, শোক, আতঙ্ক এবং অনিশ্চয়তা, ঠিক অন্যদিকে অপেক্ষা করছিল কঠিন এক বাস্তবতা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়েছিলেন নিকোলাস মাদুরো মোরোস। একটি দেশকে যদি একটি বাড়ির সাথে তুলনা করি, তাহলে দেখা যাবে যে একটি বাড়িতে অনেকগুলো পিলার থাকে, যেগুলো একটি বাড়িকে ধরে রাখে, ফাউন্ডেশন থাকে। তেমনি রাষ্ট্রেরও অনেকগুলো পিলার থাকে। সেই পিলারগুলো যদি মজবুত থাকে, তাহলে রাষ্ট্র স্ট্রংলি দাঁড়িয়ে থাকে এবং সেই দেশকে আমরা সুখী দেশ বা উন্নত কান্ট্রি হিসেবে বিবেচনা করতে পারি। আবার যদি ওই রাষ্ট্রের কোনো পিলারের সমস্যা থাকে, তাহলে আসলে যেরকম বাড়িটাই ধসে পড়বে যে কোনো একটা হালকা বাতাসে, ঠিক তেমনি ওই সরকার বা রাষ্ট্রও অনেক বেশি স্ট্রাগল করতে থাকে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে সার্ভাইভ করার জন্য। নিকোলাস মাদুরোর শাসনকালকেও যদি আমি পর্যালোচনা করি বা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে কিছু পিলার আমার সামনে নিয়ে আসতে হবে, রাষ্ট্রীয় পিলার আমরা যাকে বলতে পারি, যেরকম অর্থনৈতিক ব্যবস্থা, তার কূটনৈতিক ব্যবস্থা, আশপাশ দেশের সাথে সম্পর্ক, এরকম কিছু বিষয় যদি আমরা বিবেচনা করি, পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে ভেনেজুয়েলা আগে কেমন ছিল বা নিকোলাস মাদুরোর শাসনকালে ভেনেজুয়েলা আসলে মানুষ কেমন অনুভব করছে তাদের ভিতরে। তারা কি অ্যাকচুয়ালি সুখী, নাকি অ্যাকচুয়ালি তারা স্ট্রাগল করছে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। ভেনেজুয়েলার অর্থনীতির 95% আসতো মূলত তেল থেকে। তেলের বাজারে দরপতন, সরকার ঋণ নিতে শুরু করলো, অতিরিক্ত টাকা ছাপাতে শুরু করলো, আর বিপর্যয়ের শুরু মূলত এখান থেকেই। তেলের দাম কমার কারণ হিসেবে কিছু বিষয় আমরা পর্যালোচনা করতে পারি। প্রথমত, আমেরিকা নিজস্ব প্রযুক্তিতে, যাকে ফ্র্যাকিং টেকনোলজি বলা হয়, সেই প্রযুক্তিতে বিপুল পরিমাণে তেল উৎপাদন করা শুরু করলো আমেরিকার শেল ওয়েল কোম্পানিগুলো, যার ফলে আমেরিকা ছিল ভেনেজুয়েলার অনেক বড় ক্রেতা। ভেনেজুয়েলা অনেক বড় ক্রেতা হারালো। ওদের দেশেই ওরা তেলের যোগান দিচ্ছে, যার কারণে চাহিদা কম, যোগান বেশি, চাহিদা কম, অতঃপর তেলের দরপতন। এভাবেই প্রথমত আমরা একটা কারণ ধরতে পারি। দ্বিতীয় কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি, ওপেকের সদস্যভুক্ত দেশ ছিল ভেনেজুয়েলা। সাধারণত তেলের দাম যদি বিশ্ববাজারে কমে যায়, ওপেক তাদের উৎপাদন কমিয়ে দেয়, যেন ব্যালেন্স হয় মার্কেটটা, যেন ইনফ্লেশন না হয়, যেন খুব বেশি তেলের দাম পড়ে না যায়। কিন্তু এখানে সৌদি আরব একটা বিশাল ভূমিকা পালন করে। সৌদি আরব কোনোভাবেই তেলের দাম বাড়াতে দেয়নি, উৎপাদন বরং বাড়িয়েছে। তারা টার্গেট করেছে আমেরিকান শেল ওয়েল কোম্পানিগুলোকে, যে সৌদি আরব চিন্তা করেছে যদি আমরা বিপুল পরিমাণে তেল কম দামে রপ্তানি করতে পারি, তাহলে আমেরিকার ছোট ছোট এই কোম্পানিগুলো সার্ভাইভ করতে পারবে না। কারণ বড় কোম্পানিগুলো যখন কম দামে জিনিস দেবে, আলটিমেটলি ছোট কোম্পানিগুলো সেই দামে জিনিস প্রোভাইড করতে পারবে না। তো প্রোভাইড করতে না পারলে তেলের দাম কমে যাবে, যোগান বেশি থাকবে, মার্কেটে সৌদি আরব টিকে থাকবে। এই জন্য ওপেকের ভিতরেই দুই ভাগ হয়ে গিয়েছিল, ভেনেজুয়েলা এবং সৌদি আরব। সৌদি আরব কোনোভাবেই তেলের উৎপাদন কমাতে রাজি হচ্ছিল না। 2010 থেকে 14 সালের দিকে চীন ও ইউরোপেও অর্থনীতির গতি কিছুটা কমে আসে। তারাও অনেক বেশি
পরিমাণে তেল ভেনেজুয়েলা থেকে যে কিনতো এরকম না। সো টোটাল ইউরোপ, আমেরিকা, চীন সামগ্রিকভাবেই তেলের যে সাপোর্ট, তেলের যে রপ্তানির যে সাপোর্টটা ভেনেজুয়েলা পেত তেল রপ্তানি করে, সেই সাপোর্টটা টোটালি বন্ধ হয়ে গেল। একটা দেশের 90% আয় আসে যেই শিল্প থেকে, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই দেশটা কতটুকু স্ট্রাগল করবে অর্থনৈতিকভাবে একবার চিন্তা করে দেখুন। কিন্তু শুধু ভেনেজুয়েলার অর্থনীতি কেন ভেঙে পড়ল? এর কারণ হিসেবে দেখা যায় আয়ের 95% আসে তেল রপ্তানি থেকে। অন্য কোনো বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো শিল্পই গড়ে ওঠেনি প্রকৃতপক্ষে। রিজার্ভ প্রায় শূন্য, বিদেশি কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে। এরকম নানাবিধ কারণে জর্জরিত ছিল নিকোলাস মাদুরোর অর্থনীতি। তেলের দাম কমে যাওয়া মানেই ভেনেজুয়েলার অর্থনীতিতে বিশাল একটি ধাক্কা। এটা তো আমরা এতক্ষণ আলোচনা থেকে বুঝতেই পারছি। যেখানে তেল রপ্তানি কমে গিয়েছে সেখানে দেশের অর্থনীতি বা দেশের আয় অলমোস্ট বন্ধ। একটা উদাহরণ দিলে দেশের অর্থনীতি বা সাধারণ মানুষের জীবনযাপনের অবস্থা খুব ভালোভাবে বোঝা যাবে। একজন শিক্ষক মাসে বেতন পেতেন মাত্র $5। কল্পনা করতে পারেন, মাত্র $5। একজন ডাক্তার তার ডাক্তারি পেশা ছেড়ে বাস চালনা পেশায় নিযুক্ত হয়েছেন পেটের দায়ে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটাই ছিল মাদুরোর শাসনকাল। আরেকটা দৃশ্যপট, প্রেসিডেন্ট প্রাসাদের আলো কখনো নিভে না, ওইখানে কখনো বিদ্যুৎ যায় না, খাবারের অভাব হয় না, নিরাপত্তা, বিলাসিতা, পার্টি সব কিছুই চলছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্যালেসে। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়েছিলেন একজন, নিকোলাস মাদুরো। তিনি থাকতেন মিরা ফ্লোরেস প্রেসিডেন্সিয়াল প্যালেসে। 2016 সালের একটা ঘটনা বলা যাক। 2016 সালের একটি লাইভ টিভি শোতে ভেনেজুয়েলার জনপ্রিয় খাবার ইমপানাডা, এটা নিয়ে তিনি রসিকতা করেন। একদিকে ভেনেজুয়েলার মানুষ খেতে পারছে না, শিশুরা অপুষ্টিতে ভুগছে, অন্যদিকে তিনি খাবার নিয়ে রসিকতা করছেন। তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন ক্ষুধা না বোঝা এক শাসক। এবার আসা যাক মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস সম্পর্কে। তিনি মাদুরোর ছায়াতলে থেকে হয়ে ওঠেন প্রভাবশালী রাজনীতিবিদ। অনেক বর্ষিয়ান রাজনীতিবিদরাও পাত্তা পেতেন না তার প্রভাবের কারণে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, পরিবারের সদস্যদের বিলাসী জীবনযাপন, দেশের সম্পদ বিদেশে পাচার, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার। এই তো ছিল সিলিয়া ফ্লোরেস। এই সময় শাসক গোষ্ঠীকে বলা হতো বলিবর্গসিয়া, সোশ্যালিজমের নতুন ধনিক শ্রেণী। অ্যাকচুয়ালি এই শব্দের মাধ্যমে শাসক গোষ্ঠী না, শোষক গোষ্ঠীকে বোঝানো হতো ওই সময়ে। আস্তে আস্তে মাদুরো বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছিলেন। তিনি বিশ্বাস করতেন সংকটের জন্য আমেরিকা দায়ী, মানুষ এখনও বিপ্লবের পক্ষে, আর প্রতিবাদ মানেই ষড়যন্ত্র। এখন ফিরে আসি বাস্তবতায়। আগে একবার বলেছিলাম ঘাটতি মেটাতে ভেনেজুয়েলা সরকার অতিরিক্ত টাকা ছাপানো শুরু করে। ফলাফল মানি ইনফ্লেশন, যা পরবর্তীতে রূপ নেয় হাইপার ইনফ্লেশনে বা অতিরিক্ত মুদ্রাস্ফীতিতে। একটা উদাহরণ দেয়া যাক। সকালে 1 কেজি চালের দাম 50 বলিভার, সন্ধ্যায় তা যে ঠেকত 500 বলিভারে। মানুষ টাকা নিয়ে বাজারে যেত, কিন্তু ফিরে আসার সময় সেই টাকার আর কোনো মূল্য থাকতো না। দোকানের তাকগুলো খালি পড়ে থাকলো, ওষুধের অভাব, নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব। মানুষ আস্তে আস্তে দেশ ছেড়ে চলে যেতে থাকলেন। তারা বুঝতে পারলেন এই শাসনামলের পতন না হলে এই দেশে সত্যিকার অর্থে ভালোভাবে বেঁচে থাকাও সম্ভব নয়। 2017 সালে এই আন্দোলন সবথেকে বড় আকার ধারণ করে এবং দাবিগুলো তখন শুধু মানুষের বেঁচে থাকা বা নিরাপত্তা এই ইস্যুগুলোতে থেমে থাকেনি। তখন তাদের দাবি ছিল মাদুরোর পদত্যাগ, নতুন নির্বাচন এবং নতুন সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া। ফলাফল অ্যাগেইন গুলি, হাজার হাজার মানুষ নিহত হয়েছে মাদুরোর এই ক্র্যাকডাউনে। ইন্টারন্যাশনালি ভেনেজুয়েলাকে একঘরে দেয়া হয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। মধ্যবিত্ত শ্রেণী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে থাকলেন। রাস্তায় লাখো মানুষ নেমে আসলেন সরকার বিরোধী আন্দোলনে। এই আন্দোলন পরবর্তীতে রূপ নিল গণ আন্দোলনে, কারণ ক্ষুধা মানুষকে কখনো নীরব রাখে না। 2014 সালের আন্দোলনে নেমে আসলো ছাত্র জনতা, সাধারণ মানুষ। তাদের দাবি ছিল নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, তাদের জীবনের নিরাপত্তা। তারা বাঁচতে চেয়েছিল, মাদুরো সরকারের কাছে আকুতি জানাতে চেয়েছিল।
কোনো সহিংস আন্দোলন প্রথম থেকেই শুরু হয়নি, কিন্তু সরকারের কাছ থেকে জবাব কি আসলো? পুলিশ, মিলিটারি, ক্র্যাকডাউন, গুলি। এভাবেই দমনপীড়ন চলতে থাকলো 2014 সালের নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে। ঠিক সেই সময় মাদুরো তার শাসনকালের সবথেকে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন বলা যায়। এদিকে ইউরোপ, আমেরিকা মাদুরোর বিরুদ্ধে অভিযোগের পাহাড় নিয়ে আসলেন, যার মধ্যে সবথেকে গুরুতর অভিযোগ ছিল তিনি গণতন্ত্র এবং মানবাধিকার ধ্বংস করে দিয়েছেন ভেনেজুয়েলায়। ফলাফল স্যাংশন, তেল বিক্রি কঠিন হয়ে পড়ল, ডলারে লেনদেন বন্ধ হয়ে গেল, বিদেশি বিনিয়োগ প্রায় শূন্য হয়ে আসলো। সরকার বলতে থাকলো এটা তো আমেরিকার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ, আর সাধারণ মানুষ বলছিল আমরা তো না খেয়ে মারা যাচ্ছি, আমাদেরকে কে দেখবে? তখনকার ভেনেজুয়েলার মানুষের এটা প্রতিবাদ ছিল না, এটা ছিল বেঁচে থাকার জন্য সর্বোচ্চ লড়াই, আপ্রাণ প্রচেষ্টা, রাষ্ট্রকে বোঝানো আমরা কতটুকু অসহায়। আর মাদুরো ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়েই ব্যস্ত ছিলেন এবং তাকে বলা হতো তার শাসনকালে মানুষজন ক্ষুধার্ত, প্রতিবাদী এবং ক্লান্ত ছিল। তাহলে এরকম একজন শাসককে আমরা কি বলতে পারি? আপনারাই বলবেন কমেন্ট সেকশনে, হিরো অর ডিক্টেটর? ট্রাম্প কেন তার পার্শ্ববর্তী দেশ, যদিও ভেনেজুয়েলা সরাসরি বর্ডার রিলেটেড না আমেরিকার সাথে, কিন্তু আমেরিকার নেবার কান্ট্রি, সো আমেরিকা কেন তাকে ইনভাইট করলো, কেন নিয়ে আসলো, আগে আমেরিকার সাথে সম্পর্ক কেমন ছিল, সব কিছুই জানবো আমরা পরবর্তী এপিসোডে। এই পর্যন্ত লর্ড পেস্কেলের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।